আমার থেকে 2 বছরের জুনিয়র ছিল পার্ক বেগম। ওর বাড়ি ছিল গ্রামে। আমার মতোই মেডিকেল স্টুডেন্ট ছিল। আমি কোনো ছুটিতেই বাড়িতে আসতাম না, ওখানেই থেকে যেতাম। কারণ যাতায়াতের ঝামেলাও আছে, আবার খরচাও আছে, দুটোই বাঁচাতে চাইতাম। তাছাড়া এসে বা কি করব? আমার ক্লাস শেষ হতো 6টায়। তারপর সময় পেলেই আমি হোস্টেল থেকে সোজা চলে যেতাম আমার বান্ধবীর ফ্ল্যাটে, যেখানে প্রায় ওর বয়ফ্রেন্ড আড্ডা দিতে আসতো। যেদিন ওর বয়ফ্রেন্ড আসতো সেদিন আমি ওর অন্য রুমে গিয়ে বই নিয়ে ব্যস্ত থাকতাম। এভাবে আমার সময় কাটতো। হঠাৎ একদিন আমার বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে বগম এসেছিল। সেখানে ওর সাথে কথা বলা। আমারও যেহেতু যাওয়ার আর কোনো জায়গায় ছিল না, তাই আস্তে আস্তে মাঝে মাঝে ওর সাথে আমার কথা হতো। এভাবে ধীরে ধীরে বন্ধুত্ব হলো। আমার তরফ থেকে শুধু বন্ধুত্ব থাকলেও ওর মনে কি ছিল সেটা প্রথমে জানতে পারিনি। সবকিছু ঠিকই ছিল। একদিন বগম আমাকে প্রপোজ করে বসলো। আমি তো ভেবেছিলাম ওটা জাস্ট একটা প্র্যাঙ্ক। সে ভেবে পাত্তা দিইনি, কিন্তু সিরিয়াস ছিল। ব্যাপারটা তখনও বুঝিনি। দিনে দিনে বিষয়টা অন্যরকম হতে লাগলো। অনেক বুঝিয়েছিলাম, কিন্তু বুঝতে নারাজ। শেষে উপায় না পেয়ে এড়িয়ে যেতে লাগলাম। তখন হলো আরেক বিপদ। হোস্টেলের সামনে এসে দাঁড়িয়ে থাকতো। কখনো কখনো রাত বড় অপেক্ষা করতো, একটু দেখা করার জন্য, একটু কথা বলার জন্য, আরো কত কি। এরপর আমার বান্ধবী, ওর বয়ফ্রেন্ড, আমরা অনেক বোঝালাম। কি বুঝলো জানি না, হঠাৎ আচরণে পরিবর্তন এলো। দেখা হলে আর 5 জনের মধ্যে কথাবার্তা বলতো। ভিতর ভিতরে যে অন্য পরিকল্পনা করে রেখেছিল সেটা জানা ছিল না। কিছুদিনের ছুটি নিয়ে বাড়িতে গিয়ে আমার কথা জানিয়ে নাকি জেদ ধরেছিল, যেভাবে হোক আমাকে বিয়ে করবে। সে মতো ওর দাদাকে নিয়ে এসেছিল। এতে সমস্যা দাঁড়ালো অন্যরকম। সমস্যা ঠিক নয়, বরং বিপদ বলা চলে। ওর দাদার থেকে জানতে পারি ওদের প্রথা অনুসারে ওদের পরিচিত এক মেয়ের সঙ্গে বাল্যকালে ওর বিয়ে ঠিক হয়ে আছে। ওর দাদা রীতিমতো আমাকে হুমকি দিয়েছিল আমি যেন ওর জীবন থেকে সরে যাই। কিন্তু আমি ওর জীবনে কোথায় ছিলাম বলতো? ওর দাদা চলে গেলেও সমস্যা ওখানে শেষ হয়ে যায়নি। এরপর থেকে ফোনে রীতিমতো হুমকি আসতো, অথচ আমার এখানে দোষ কোথায়? এত অপমানের পরও মানুষের যন্ত্রণা সহ্য করতে হয়েছে আমাকে। বগম তারপরও নিজ গ্রামে ফিরছিল না। তারপর ওর বাড়ির লোক এসে জোর করে নিয়ে গেছিল। কানে এসেছিল বগমকে নাকি সেখানে অনেক শারীরিক ও মানসিক অত্যাচারের মুখোমুখি হতে হয়েছিল। এটুকু বলেই তে চুপ হয়ে যায়। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। জাংকুক তাকে এখনো নিজের বাহুবন্ধনে আটকে রেখেছে। তারপর কি হলো তোয়া? আমি তো যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। ওখানে গিয়ে বগম নিঃসঙ্গ হয়ে পড়েছিল। অনেক চেষ্টার পরও আমার সাথে যোগাযোগ করতে পারেনি ও। শেষ পর্যন্ত আমার সাথে সম্পর্ক স্থাপনের কোনো পথ খুঁজে না পেয়ে মৃত্যুর পথকে আপন করে নিয়েছিল বগম। হয়তো সে খবরটাও আমরা পেতাম না যদি না ওর ফ্রেন্ড আমাদের খবরটা দিত। এই ঘটনার পর আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। নিজেকে কেন জানি না দোষী বলে মনে হতো। এটাই মনে হতো আমি বগমের মৃত্যুর কারণ। সেখান থেকে বেরিয়ে আসতে অনেকটা সময় লেগে গিয়েছিল। এর জন্য মাঝখানে আমার রেজাল্টও খুব খারাপ হয়েছিল। তাতে বোধহয় আমার চেতনা ফিরে এসেছিল। তাছাড়া আমার ফ্রেন্ডরা সবসময় আমার পাশে ছিল। জাংকুক থেকে জড়িয়ে চুপ করে আছে। ছেলেটা তো পাগলের মতো ভালোবেসেছিল। ভালোবাসার এমন পরিণতি কেন? জাংকুককে চুপ থাকতে দেখতে আবার বলা শুরু করলো, তবু একটা কথা থেকেই যায়। আচ্ছা, ভালোবাসা কি দোষের? ও তো শুধুমাত্র আমাকে ভালোই বেসেছিল। ও কি খুব বড় অপরাধ করেছিল? হয়তো সম্পর্কটা কখনো তৈরি হতো না, তবু ওর উপর অত্যাচার করা কি খুব জরুরি ছিল? মৃত্যুটাও কি খুব জরুরি ছিল? ও তো বেঁচে থাকতে পারতো নিজের মতো করে। কালকে রাতে তোমাদের কলেজ জীবনের দুষ্টু মিষ্টি কথা আমার জীবনের এই বিষাদ ঘন স্মৃতি তুলে এনেছিল। কারণ কি জানো? কারণ 2 বছর আগে এই দিনে ও মৃত্যুকে আপন করে নিয়েছিল। তেকে এখন আমার বাহুডোর থেকে সরাতেই ভয় করছে। যদি
আবার কেউ এত ভালোবাসা নিয়ে জোর দেখাতে আসে? না, তে আমার বাহু ডোরে থাকবে। ভালোবাসার এই পরিণতি শুনে আমার শরীরে শীতকাটা জেগে উঠল। ভালোবাসা এমনও হয়? সেই সাথে আমার বুকের ভেতর ব্যথা নাকি জ্বালা সৃষ্টি হলো। আমি নিজেও জানতে পারি না এর কারণ। আমার শুধু মনে হচ্ছে তোয়া শুধু আমার, তোয়াকে ভালোবাসার অধিকার শুধু আমার। আমার তোয়াকে অন্য কেউ এত ভালোবাসবে কেন? তারপরে মনে হলো আমার স্ত্রীকে অন্য কেউ ভালোবাসে শুনে আমার এটা খারাপ লাগছে কেন? আর আমি গত 1 বছর যাবত ওকে প্রতিনিয়ত অনুভব করেছি তোমার স্বামী অন্য কারো, সে অন্য কাউকে ভালোবাসে। তাহলে ও কত টাকা পেয়েছে? না, আমি মানুষটাই ভালোবাসার যোগ্য নই, তবে এবার যোগ্য করে গড়ে তুলবো। আমার তো আর ভালোবাসার যোগ্য। আমি তোর চোখের জল মুছে দিয়ে বললাম, তোয়া তুমি এত দুঃখ পেও না। প্রথমত ভালোবাসা অপরাধ নয়, তাছাড়া এই মর্মান্তিক ঘটনার জন্য তুমি তো দায়ী নও। এতে তোমার দোষ কোথায়? তোমার তো কিছু করারও ছিল না, হয়তো এটাই ওর ডেস্টিনি ছিল। তবে আমি বলবো ওটা একটা ঘটনা মাত্র, হয়তো ভোলা যাবে না কোনোদিনও, কিন্তু তোমার মনে কোনো অপরাধ বোধ রেখো না। আমি যে বাড়িতে এ বিষয়ে কাউকে কিছু জানাইনি। বাপি মাউনি ওনারা জানলে নিশ্চয়ই খারাপ ভাববেন। আমাকে কি ওনারা দোষী মনে করবেন? এটা কোন ধরনের কথা তোয়া? তোমার দোষ কোথায়? তুমি তো কিছুই করনি। তাহলে আমার মম ড্যাডকে সবকিছু জানতে হবে বা কেন? যদি কখনো জানতে পারে তো পারবেন, তুমি কি তাদের চিনলে? আর তখন এটা তখন দেখা যাবে, এখন ওঠা নিয়ে ভাবতে হবে না। মনে থাকবে তো শোনা? এই যে তুমি আমাকে কি সব শুনে শুনে রাখছো? আমি কি বাচ্চা? না, তুমি বাচ্চা কেন হতে যাবে? তুমি তো আমার বাচ্চার মা। তাহলে ওই রকম বাচ্চা মা ট্রিট করছো কেন? ওগুলো আমার কাছে ন্যাকামো মনে হয়। তার মানে কি চাও, বড়দের মতো আদর করি? আমি কি সেটা বললাম নাকি? আমি তো সেটাই বুঝলাম। বোঝার সাগর। এই মুখ ভেঙালে কেন? বেশ করেছি, দাঁড়াও তবে। বলে জাঙ্কু তে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। একটু পর ছাড়তেই তে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, এটা কি হলো? মুখ ভেঙানোর ফল নাকি আমাকে মেরে ফেলার বুদ্ধি? আমার তো দম বন্ধ হয়ে আসছিল। বেশিক্ষণ তো হয়নি, তাতে এমন অভ্যাস নেই তাই। তবে মনে হচ্ছে ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। ইয়ে মানে মিষ্টি আমাদের অপেক্ষা করছে, যেতে হবে। চলো, দেখো আর কিছু নিতে হবে কিনা। আর কিন্তু এখানে আসার সুযোগ পাবে না। তাছাড়া বিকেলে শপিং এ যাব, গরম কাপড় কিছু কিনতে হবে। কাল দুপুরে রওনা দিচ্ছি। কোথায় যাব? জিমিন বৌদিভাইয়ের উপহারের সদ্ব্যবহার করতে, সিকিম। ফেব্রুয়ারি মাস, সিকিমে এখন কড়া ঠান্ডা। ভাগ্যিস জাঙ্কুক মোটা কাপড়গুলো দেখে দেখে নিয়েছিল। তবে ঠান্ডায় ঠান্ডার দেশে ঘোরার মজাই আলাদা। জাঙ্কুক আবার সব কাজ গুছিয়ে করে পৌঁছানোর আগে থেকে ফোন করে রুম রেডি আছে কিনা খোঁজ নিয়েছে। হোটেলের রিসেপশনে ও প্রয়োজনীয় কাজ করতে করতে আমি হোটেলের বাইরে সৌন্দর্য দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। মনে হচ্ছে যেন মেঘের দেশে ভাসতে এসেছি। হঠাৎ মনে পড়ে গেল জয় গোস্বামীর লেখা মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট্ট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসন্তর। মেঘবালিকা রেগে আগুন, মিথ্যা কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয় হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার, পক্ষী রাজের শুনবো না আর এইসব বাজে
পাশ থেকে ভেসে এলো জাঙ্কুকের গলা। আমি বললাম, তোমার জন্য লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ তাহলে, মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। এবার দুজনে একসাথে হেসে উঠলাম। আর কি কি করতে পারেন মশাই? অনেক কিছু, কিন্তু সবকিছু কি খোলা প্রকৃতির মাঝে সাজে? কথাগুলো শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। রামগরুড়ের ছানার মুখে বুলি ফুটেছে, আর ফোটার সাথে সাথে যা বের হচ্ছে তা এক একটা আইটেম বোম। তোয়া, এভাবে তাকিও না কিন্তু, এসেছি হানিমুনে। তাই বলে তো লাগাম ছাড়া? এখনো তো শুধু কথাবার্তা লাগাম ছাড়া হয়েছে, আর তো বাকি আছে। আচ্ছা, মানে আমরা ঘুরতে বের হবো কখন? একটু পরে। তারপরের 2 দিন ফুল রেস্ট, তখন তোমারই রেস্টের দরকার হবে। আমি তো তাড়াতাড়ি ক্লান্ত হই না। আমি সেই ক্লান্তির কথা বলছি না তো, সময় এলেই বুঝবে। এখন ভেতরে চলো। রুমে এসে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম সিকিম ভ্রমণে কিছুটা দূরে। আয়তনের দিক থেকে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হলেও প্রকৃতি প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। অনেক ঘোরাঘুরির পর যখন রুমে এসে ফিরলাম, তখন প্রকৃতির আলো নিভে গিয়ে বৈদ্যুতিক বাতির আলো জ্বলে উঠেছে। রুমের জানলায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য এমন, আকাশে সপ্তাহা বুঝি এ পাহাড়ের বুকে ছড়িয়ে পড়েছে। সারাদিন ঘোরাঘুরি করে শরীর ক্লান্ত হলেও মনটা চিরতর তাজা। জীবনে এত সুখ পাবো ভাবিনি। নিজের ঘর বাড়ি, পড়াশোনা, ঋণ এসব ছাড়া কিছুই বুঝিনি। তবে এখানে এসে কিছু লোকের বলা কথা সত্যি মনে হচ্ছে। অনেকে বলে টাকা জমিয়ে সুখ দেখাচ্ছে, সে টাকায় ঘুরতে ঘুরতে ফকির হওয়াও ভালো। যারা একবার প্রকৃতি প্রেমী হয়েছে তাদের কাছে ভ্রমণ মানে একটি জীবন, একটি জগৎ। এইসব আগে শুধু স্বপ্নে দেখতাম, এখন সত্যি হলো। হোস্টেলে সবাই যখন ট্যুর প্ল্যান করত, আমি তখন টাকার হিসাব করতাম। হোটেলের কিছু ফর্মালিটি সেরে রুমে এসে চাই চুমুক দিয়েছি। দেখি আমার তো আর চোখ দুটো ছলছল করছে। হঠাৎ কি হলো? এই তো বেশ ছিল। এত আনন্দ, লাফালাফি, নিমিষে হাওয়া। আমার কোনো কথায় কষ্ট পাইনি তো? আমার জন্য আগে অনেক কষ্ট পেয়েছে, এখন এখানেও যদি কষ্ট পাই, নিজেকে ক্ষমা করতে পারবো না। কাছে যেতেই তো আমাকে ঝাপটে জড়িয়ে ধরলো। কি হয়েছে তোয়া? আমি কি কোনো ভুল করেছি? আই এম সরি। আমি তোমাকে ইচ্ছে করে কষ্ট দিইনি তোয়া। আমি কি বলেছি তুমি আমাকে কষ্ট দিয়েছো? বরং তুমি আমার জীবনটা এভাবে ভরিয়ে দিয়েছো যা আমার কল্পনার বাইরে। তাহলে কাঁদছো কেন? আসলে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। হোস্টেল থেকে সবাই যখন ঘুরতে যেত, আমার টাকার খরচের জন্য আমি আর যেতে পারতাম না। ওরা ঘুরে এসে গল্প করত, ছবি দেখাতো, আমি দেখতাম। জানো আজ আমার কতটা কল্পনার মতো লাগছে? আর পাগলি, একটা সময় প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো ভাবে কষ্ট পেতে হয়, সে আর্থিক হোক বা মানসিক। এটা প্রাকৃতিক নিয়ম। তাই বলে সে কষ্ট জীবনভর থেকে যাবে, এটা কাম্য করা মোটেই উচিত নয়। আর এখন তো আমি আছি তোমার স্বপ্ন পূরণের জন্য। তোমার যেখানে যেতে মন চায় শুধু একবার বলবে, এই বান্দা তোমার সাথে সঙ্গী হতে রাজি হয়ে আছে। সত্যি? তাহলে আমরা সবাই যাব? বাপি, মামনি, মিষ্টি? সবাই মানে মিষ্টির ভাই বোন সবাই যাবে? আমার কথাটা শুনতে আমার দিকে এমন ভাবে তাকালো, মনে হল আমাকে নয়, পৃথিবীর অষ্টম আশ্চর্যের কোন আশ্চর্যকে দেখছে। এত লম্বা জার্নি, তার উপর ঘোরাঘুরি। তাই বিছানা শুতে না শুতেই তোয়া ঘুমের দেশে পাড়ি দিল। মধুচন্দ্রিমার মধু ধরণীতে, আর চন্দ্র আকাশে থেকে গেল। তোয়ার দিকে তাকিয়ে ভাবলাম, আদৌ কি কিছু হবে? আমি নিজেও কখন ঘুমিয়ে পড়েছি জানি না। প্রচন্ড জল তেষ্টায় ঘুমটা ভেঙে গেল। দেখি তো গুটিসুটি ঘুমাচ্ছে।
রুম হিটার অন করা আছে, কম্বলও বিছানো, তবু ঠান্ডা কিভাবে লাগছে? হয়তো এই ধরনের ঠান্ডা অনুভব করার অভিজ্ঞতা আর কখনো হয়নি তাই। এক্সট্রা কম্বলও রাখা আছে, আনবো কিনা ভাবছি, কিন্তু কম্বলের তলা থেকে বের হতে আলসেমি লাগছে। তাই তোয়াকে কাছে টেনে নিলাম। তোয়াও ঘুমের করে জোরে ঝাঁপড়ে জড়িয়ে ধরলো, হয়তো একটু উষ্ণতার জন্য। বুকে গুটিসুটি পড়ে রইল। দীর্ঘদিন পর এত কাছাকাছি নারীর শরীরের সান্নিধ্য, নিজের স্ত্রীর সান্নিধ্য থেকে কাছে পাওয়ার জন্য আকুল করে তুলেছে আমাকে। ল্যাম্পের আলোয় তোয়াকে নিরীক্ষণ করতে লাগলাম। তোর গোলাপি ঠোঁট জোড়া আরো রক্তিম হয়ে উঠেছে, নিজেকে স্থির রাখা কঠিন হয়ে পড়ল। তোর ঠোঁটে হালকা করে ঠোঁট ছোঁয়ালাম, কিন্তু সেখানে থেমে থাকতে পারলাম না। ইচ্ছেরা আরো বেশি বেশি করে জেগে উঠল। হঠাৎ করে নিজের ইচ্ছেকে প্রশ্রয় দিয়ে ফেললাম। ঠোঁটের জোর বেড়ে গেল। তোয়া একটু নড়ে উঠল, ঠোঁট ছেড়ে দিয়ে গলা থেকে বুকে মুখ ডোবালাম। ঘুমের মধ্যে মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। প্রথমে বুঝিনি, তারপর বুঝলাম ঠোঁটের যুদ্ধ শুরু হয়েছে। তারপর গলা, তারপর বুকে। আর না পেরে নড়ে চড়ে উঠলাম। প্রথম কোনো পুরুষ মানুষের এত কাছে আসা, এত গভীরভাবে স্পর্শ পাওয়া, তা আবার নিজের স্বামীর। সারা শরীরে শিহরণ খেলে গেল। এই ছোঁয়ার শিহরণ বারবার পেতে ইচ্ছে করছে। জাংকুক ডাক শুনে বুঝলাম কি করে ফেলেছি। বিনা অনুমতিতে এতটা এগোনো উচিত হয়নি বুঝি। তোমার দিকে তাকাতে লজ্জা করছে। তারপর ভাবলাম, ছেলে মানুষের এত লজ্জা কিসের, তাও আবার আমার লাইসেন্স করাবো। তোমার মুখের দিকে তাকালাম। তোমার চোখ মুখ খিচে রয়েছে, একটু হাসি পেল, ধীরে ধীরে চোখ খুলল। এখন দুজোড়া চোখ ভীষণ স্থির। তোমার চোখে চোখ রেখে সরি বলতেই তোমার এবার আমার ঠোঁটে ঠোঁট মেশানো। বুঝে গেলাম লাইসেন্স পেয়ে গেছি। অভিনব দাম্পত্যের মধুচন্দ্রিমা এবার সফল হলো। সকালে উঠে বাপি মামুনি মিষ্টির সাথে কথা বললাম। তারপর রেডি হয়ে বেরিয়ে গেলাম সিকিমের কিছু দর্শনীয় স্থান দেখতে। কমলা বাগানের দৃশ্য দেখে তো বাস্তব জ্ঞান হারিয়ে কমলা পাড়তে গেলে জাংকুক আমার হাত চেপে ধরলো। ওর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম কি ভুল করতে যাচ্ছিলাম। তারপর ওখানকার স্থানীয় আদিবাসীরা যারা চা পাতা তোলার মতো কমলা লেবু সংগ্রহ করে টুকরিতে রাখছিল, তাদের হাত থেকে উপহার স্বরূপ কমলা লেবু পেলাম। কি যে আনন্দ, মনে হলো কোনো জাতীয় পুরস্কার পেয়েছি। কমলার খোসা ছাড়িয়ে মুখে দিতে দিতে দুজনে পৌঁছে গেলাম দার্শনিক স্থানে। সারাদিন ঘোরাঘুরি করে আমি বেশ ক্লান্ত, কিন্তু আজকে এর কোনো ক্লান্তি নেই। ফ্রেশ হয়ে মোবাইলে বসে পড়েছে, বাচ্চাদের মতো আচরণ করছে। রাস্তাঘাটে যা করেছে তা বলার মতো নয়। এটাতে হাত দে তো ওটাতে হাত দে। দোলনা ব্রিজে উঠে লাফালাফি করার পরিকল্পনা করে বসেছিল। কিভাবে সামলাচ্ছি আমি জানি। তারপর এখন নাকি গল্প পড়বে। বারবার বললাম রেস্ট নাও, কালো অনেকটা জার্নি আছে, কোথায় কি দাঁড়াও দেখাচ্ছি মজা। এবার নিজে মাঠে নামলাম। জিজ্ঞেস করলাম পাহাড় মানে কি মনে পড়ে? তা এক নিঃশ্বাসে বলতে লাগলো ফেলেদার গোয়েন্দাগিরি, দার্জিলিং জমজম। মানে সিনেমার কথা? তোমার সিনেমার কথা মনে পড়লো? ঠিক আছে, সিনেমা দেখবে? তাই সম্মতি পেয়ে ট্যাপ নিয়ে ওর কাছে ঘেসে বসলাম। সিনেমাটা বেশ এনজয় হচ্ছিল। সিনেমার রোমান্টিক গানের রোমান্সের সাথে সাথে আমরাও রোমান্সে চলে গেলাম। দুজন দুজনকে ভালোবাসতে এতটা ব্যস্ত হয়ে পড়লো, সিনেমা দেখা লাটে উঠে গেছে। তাই ট্যাপটাকে বিশ্রাম দিতে হলো। পরের দিন সকালে উঠতে একটু দেরি হলো, তাই রেডি হতে তাড়াহুড়া লেগে পড়লো। জীবনের প্রথম স্নোফল দেখার অভিজ্ঞতা। জাংকুকেরও তাই। আসলে ওর ইচ্ছে থাকলেও আগে পাহাড়ে ঘুরতে আসার সময় পাইনি সে। সেখানে এক বাবা মন্দিরও দর্শনে পেলাম। প্রার্থনা করলাম ভালোবাসার মানুষটির শেষ দিন পর্যন্ত যেন একসাথে থাকতে পারি, সে যেমন পরিস্থিতিই হোক।
সারাদিন খুব ভালো কাটলো। জীবনের প্রথম এত আনন্দ করলাম। যে মেয়েকে এত অবহেলা করেছি সেই মেয়ে আমার জীবনের আনন্দ সুখ সম্পদ ফিরিয়ে দিল। হোটেলে এসে ফ্রেশে এসবে ভাবছিলাম, হঠাৎ দেখি তো আমার সামনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে আমায় দেখছে। কি দেখছো তো? তোমার বর কতটা সুন্দর। ইস, নিজেকে হিরো মনে করো নাকি? ওদিকে মধ্যপ্রদেশ বৃদ্ধি পেতে শুরু করেছে, সে কি আর আছে? উপায় মর্নিং ওয়াক, ব্যায়াম, ডাইটিং। এইসব আপাতত আমার দ্বারা হবে না। এইসব বললে হবে না, বাড়ি ফিরে পরিমিত জীবনযাপন করতে হবে। তাহলে আমার সঙ্গে খুঁজে দাও যে আমাকে সহযোগিতা করবে। আমার তো সময় নেই, তুমি খুঁজে নাও। এই যে নিলাম বলেই তোকে নিজের কোলে টেনে নিলাম। কি টাইট লাগছে? একদমই না। তবে আজকে থেকে শুরু করা যাক। কি আরো বেশি বেশি ভালোবাসাবাসি, সেই সাথে মিষ্টির একটা সাথে আনার পরিকল্পনা। মিষ্টি আর একটু বড় হোক, তারপর না হয় ওর সাথে আনা যাবে। আমি কাজ সামলে তিনজনকে একসাথে সামলাতে পারবো না। তোমার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম ব্যাপারটা কি। দেখি মিটি মিটি হাসছে। ও, দুষ্টুমি হচ্ছে। ঠিক আছে, অল্প অল্প করে হোক, এখন থেকে না হয় আমাকে সামলাও। কিভাবে সামলাবে প্রয়োজন হলে বলো, ট্রেনিং দিয়ে দিচ্ছি। হাজার হলেও অভিজ্ঞ মানুষ, তোমার মতো আনাড়ি নই। জাঙ্কুক, তুমি কিন্তু এবার আমাকে ইনসাল্ট করছো। ইনসাল্ট করছি? একদমই না। আসলে কাল রাতে যে খেল দেখালে এতটুকুতেই ভয় পেয়ে গেলে, এখন তো দেখছি আবার লজ্জাও পাচ্ছ। জাঙ্কুক, তুমিও না যাতা। আমি ভাবছি লজ্জার ভয় এই দুটো একসাথে ভাঙাতে আমাকে কতটা কাটকট পড়তে হবে কে জানে। তোমার কাছে তো সাহায্য চাওয়াই বৃথা। তোমার দ্বারা কিচ্ছুই হবে না, যা করার আমাকেই করতে হবে। জাঙ্কুক, তুমি কিন্তু আবার বেশি বেশি বলছো। আমিও ইচ্ছা করলে কিন্তু নিজে থেকেও। তেই ঠোঁটে ঠোঁট ছোঁয়ালাম। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেছে, তবে নীরবতা সম্মতির লক্ষণ বুঝতে পেরে আমি তোমাকে আরো কাছে টেনে নিলাম। শীতের রাত, তার উপর কনকনে ঠান্ডা, একটু ব্রেন্ডের সাহায্য নিতে হলো। তারপর সেই রাত আর কোনো কথা হলো না। দুজনের সম্মতিতে ভালোবাসার গভীরতা প্রমাণ হলো। পূর্ণতা পেল আমাদের অভিনব দাম্পত্য জীবন, যেখানে একে অপরের সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হলাম। তারপর আরো দুদিন কেটে গেল একে অপরের শরীরের রহস্য উন্মোচনে। ফিরে এলাম নিজের নিরে। আবার পুরনো জীবনে ফিরে যাওয়ার পালা, তবে নতুন করে, নতুন ভাবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। এই গল্পের মাত্র আরেকটি লাস্ট পার্ট বাকি আছে, তারপরে এই গল্পটি শেষ হয়ে যাবে। আমি সিকিম গিয়েছিলাম। অসম্ভব সুন্দর একটি জায়গা, আমার কাছে তো স্বর্গ মনে হয়েছিল। যারা এখন আসেনি, আমি বলবো অবশ্যই একবার এই স্বর্গের দর্শন করে যাও। আমি একজন প্রকৃতি প্রেমিক হলেও বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়, তাই গল্পে খুব একটা বর্ণনা করে দিতে পারলাম না। এই গল্পটা আমি মনের মতো করে সাজানোর অনেক চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি সেটা তোমাদের কমেন্টস দ্বারাই বুঝতে পারবো। আমার এই স্টোরিতে যতগুলো চরিত্র আমি প্রেজেন্ট করেছি, জানি না আমার এই চ্যানেলে আর কোনো এমন গল্প আছে কিনা যে এতগুলো চরিত্র আমি প্রেজেন্ট করতে পেরেছি। সো ভালো লাগলে কি করবে তোমাদের তো জানাই আছে, তোমাদের যা ভালো লাগবে করবে। টাটা।